আচ্ছা, কনস্ট্রাকশন জগতে যদি কোনো সুপারহিরো থাকে তাহলে সে হলো কংক্রিট। আমাদের চারপাশের বিশাল বিশাল বিল্ডিং, ব্রিজ, ফ্লাইওভার সবকিছুই তো এর শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছে। কিন্তু জানেন, এই সুপারহিরোরও একটা মারাত্মক দুর্বলতা আছে, একটা ক্রিপ্টোনাইট বলতে পারেন। এই দেখুন, কংক্রিটের শক্তি আর দুর্বলতা দুটোই পাশাপাশি। একদিকে যখন ওকে চাপা হয়, মানে কম্প্রেশন দেওয়া হয়, ও তখন প্রায় অপরাজেয়। কিন্তু অন্যদিকে যেই ওকে টানার চেষ্টা করা হয়, মানে টেনশন দেওয়া হয়, অমনিও একদম ভেঙে পড়ে। ওর টেনসাইল স্ট্রেংথ, মানে টান সহ্য করার ক্ষমতা, কম্প্রেসিভ স্ট্রেংথের মাত্র ৮ থেকে 14% ভাবুন একবার। এই ছোট্ট একটা দুর্বলতাই কিন্তু বড় বড় স্ট্রাকচারে ফাটল ধরানোর জন্য যথেষ্ট। আর এটাই ছিল ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মজার ব্যাপার কি জানেন, এই সমস্যার সমাধানটা কিন্তু লুকিয়েছিল একটা বহু পুরনো কৌশলের মধ্যে। আচ্ছা, পুরনো দিনের সে কাঠের ব্যারেল বা ড্রামের কথা ভাবুন তো। কাঠের তক্তাগুলোকে একসাথে ধরে রাখার জন্য কি করা হতো? বাইরে থেকে লোহার রিং দিয়ে কষে বেঁধে দেওয়া হতো, তাই না? এই রিংগুলো কাঠটাকে সব সময় চিপে রাখত, মানে একটা প্রি কম্প্রেশন তৈরি করে রাখত। এর ফলে কি হতো, ভেতরে যখন জল বা অন্য কোনো তরল ভরা হতো তখন ব্যারেলটা আর ফাটত না। ঠিক এই সিম্পল আইডিয়াটাই কাজে লাগানো হলো কংক্রিটের ক্ষেত্রে। আর ঠিক এই কনসেপ্ট থেকেই জন্ম হলো প্রেস ট্রেসিংয়ের। এটা কিন্তু শুধু কংক্রিটকে একটুখানি শক্তিশালী করার ব্যাপার নয়, এটা হলো ওকে একটা অ্যাক্টিভ ডিফেন্স সিস্টেম দিয়ে দেওয়ার মতো, মানে আগে থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখা। তাহলে প্রশ্ন হলো, এই প্রি স্ট্রেসড কংক্রিট জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা হলো হাই স্ট্রেংথ কংক্রিট আর হাই স্ট্রেংথ স্টিলের একটা অ্যাক্টিভ টিম আপ। এখানে কি করা হয়, স্টিলের তার বা টেন্ডনগুলোকে একটা রাবার ব্যান্ডের মতো আগে থেকেই টেনে লম্বা করা হয়। তারপর ওই টানা অবস্থাতেই ওর চারপাশে কংক্রিট ঢেলে দেওয়া হয়। এবার যখন কংক্রিটটা জমে যায় তখন স্টিলটা তো তার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, তাই না? আর সেই চেষ্টাতেই ও কংক্রিটটাকে ভেতর থেকে অনবরত চাপতে থাকে, একটা পার্মানেন্ট কম্প্রেশনে রাখে। এর ফলে বাইরে থেকে কোনো টান আসার আগেই কংক্রিটটা সেই টানকে সামলানোর জন্য একেবারে রেডি থাকে। এই পুরো প্রসেসটাকে বলা হয় প্রি-টেনশনিং। চলুন এর 4টে সহজ স্টেপ দেখে নিই। স্টেপ 1, হাই স্ট্রেংথ স্টিলের টেন্ডেনগুলোকে দুটো মজবুত সাপোর্টের মধ্যে ভালো করে টেনে লম্বা করা হলো। স্টেপ 2, এই টানা টেন্ডেনগুলোর চারপাশে কংক্রিট ঢেলে দেওয়া হলো। স্টেপ 3, কংক্রিটটা যখন ধীরে ধীরে শক্ত হচ্ছে তখন ওটা স্টিলের সাথে দারুণ মজবুত একটা বন্ড তৈরি করে ফেলে। আর ফাইনালি স্টেপ 4, যেই টেন্ডেনগুলোকে কেটে দেওয়া হয়, স্টিলের ভেতরকার ওই অসম্ভব টানার শক্তিটা সাথে সাথে কংক্রিটের মধ্যে একটা কম্প্রেসিভ ফোর্স বা চাপের শক্তিতে ট্রান্সফার হয়ে যায়। ব্যাস, কাজ শেষ। তাহলে মূল প্রশ্নটা হলো, কংক্রিটকে আগে থেকে এইভাবে চেপে রাখলে সেটা সেই টানার শক্তিকে, যেটা সাধারণত ওকে ফাটিয়ে দেয়, সেটাকে প্রতিরোধ করে কিভাবে? কিন্তু দেখুন, মাঝে মাঝে একজন সুপারহিরো একা সবটা সামলাতে পারে না। তখন দরকার হয় একটা অ্যাভেঞ্জার্সের মতো টিম আপের। কনস্ট্রাকশনের জগতেও ঠিক তাই। আর এখান থেকেই আসছে আমাদের আজকের মূল টপিক, কম্পোজিট কনস্ট্রাকশন। এই টিমে মূলত দুজন মেম্বার। প্রথমজন হলো আমাদের ভেটেরান হিরো, মানে প্রিকাস্ট প্রি-স্ট্রেসড মেম্বার। এ হলো অভিজ্ঞ পোরখাওয়া। একে কারখানায় একদম নিখুঁত কোয়ালিটি কন্ট্রোলে তৈরি করা হয়, তাই এর শক্তি আর গুণমান নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয়জন হলো নিউ রিক্রুট, মানে কাস্ট ইন সিটু কনক্রিট। একে সরাসরি সাইটে এসেই ঢালা হয়। যখনই নতুন রিক্রুট আমাদের ভেটেরান হিরোর সাথে জুড়ে যায়, ওরা একসাথে মিলে একটা আনবিটেবল, মানে অপরাজীয় ইউনিট তৈরি করে ফেলে। আচ্ছা, এই টিম আপের লাভটা কি? অনেক। প্রথমত, কনস্ট্রাকশন অনেক ফাস্ট হয়। যেহেতু একটা বড় অংশ ফ্যাক্টরিতেই রেডি হয়ে আসছে, তাই কোয়ালিটি কন্ট্রোল অনেক বেটার হয়। মেইনটেন্যান্সের খরচও কমে। আর সবচেয়ে বড় কথা, এই টেকনিকে অনেক লম্বা স্প্যান বানানো যায়, মানে দুটো পিলারের মধ্যে দূরত্ব অনেক বেশি রাখা যায়। আর সেকশনগুলো হয় অনেক পাতলা আর হালকা, তাই বড় ব্রিজ বা বিশাল কলাম ছাড়া হল বানানোর জন্য এটা একদম পারফেক্ট একটা সলিউশন। চলুন এবার এদের ব্যাটল প্ল্যানটা একটু ডিকোড করা যাক, মানে এর স্ট্রেস ক্যালকুলেশনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। এর জন্য আমাদের কয়েকটা স্টেজে এর ভেতরে স্ট্রেসের কি পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে হবে। স্টেজ 1, এখানে আমাদের ভেটেরান হিরো, মানে প্রিকাস্ট বিমটা একা লড়ছে।
ও শুধু নিজের ওজনটাই বইছে। আমরা আগেই জেনেছি যে প্রি-স্ট্রেসিংয়ের ফলে বিমের নিচের দিকে একটা হাই কম্প্রেশন তৈরি হয়, তাই না? আর নিউটনের থার্ড ল অনুযায়ী এর প্রতিক্রিয়ায় ওপরের দিকে একটা হালকা টেনশন তৈরি হয়। স্টেজ 2, এবার টিমে যোগ দিল আমাদের নিউ রিক্রুট, মানে প্রিকাস্ট বিমের উপর ভেজা কাস্ট ইন সিটু কনক্রিটের স্ল্যাবটা ঢালা হলো। এই ভেজা কনক্রিটের ওজনটা কিন্তু একটা বাড়তি বোঝা। এই লোডের জন্য বিমটা মাঝখান থেকে একটু বেঁকে যেতে চায়, ফলে ওপরের টেনশনটা আরও একটু বেড়ে যায় আর নিচের দিকের কম্প্রেশনটা কিছুটা কমে আসে। স্টেজ 3, ফাইনাল স্টেজ। এখন আসল খেলা শুরু। ওপরের স্ল্যাবটা এখন পুরোপুরি শক্ত হয়ে গেছে, আর দুটো মেম্বার মিলে এখন একটা সিঙ্গেল মনোলিথিক ইউনিট। এবার যখন এর ওপর দিয়ে গাড়ি যাচ্ছে বা অন্য কোনো লাইভ লোড আসছে, তখন কি হচ্ছে? ওপরের স্ল্যাবটা কম্প্রেশন নিচ্ছে আর নিচের বিমের বটমে প্রায় কোনো টেনশনই তৈরি হচ্ছে না। মানে কংক্রিটের সে পুরনো দুর্বলতাটা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। পুরো সেকশনটা একটা টিম হিসেবে অসাধারণ এফিসিয়েন্সির সাথে লোডটাকে সামলে নিচ্ছে। তাহলে এবার বলুন তো, দুটো অংশ মিলে একটা টিম হওয়ার আগে একা প্রিকাস্ট মেম্বারটার উপর স্ট্রেস অ্যানালিসিস করাটা এত জরুরি কেন? তো এই যে সুপারহিরোদের টিম, মানে কম্পোজিট কনস্ট্রাকশন, এটা কিন্তু শুধু আজকের টেকনোলজি নয়, এটাই কনস্ট্রাকশনের ভবিষ্যৎ। চলুন দেখি এই টিম আপটা আমাদের ভবিষ্যতের জন্য কেন এত ম্যাটার করে। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৪৫-এর দিয়েও ১। এটা কি জানেন? এটা হলো প্রি-স্ট্রেস স্ল্যাবের একটা টিপিক্যাল স্প্যান টু ডেপথ রেশিও। মানে একটা স্ল্যাব যদি ৪৫ মিটার লম্বা হয়, তার ডেপথ বা গভীরতা মাত্র ১ মিটার হলে চলবে, যেখানে সাধারণ নন প্রি-স্ট্রেসড কনক্রিটের ক্ষেত্রে এই রেশিওটা মাত্র ২৮-এর দিয়েও ১। তার মানে এই টেকনোলজি ব্যবহার করে আমরা অনেক বেশি স্লিম, হালকা আর লম্বা স্প্যানে ডিজাইন করতে পারি, যা আগে প্রায় অসম্ভব ছিল। তাহলে পুরো জার্নিটা যদি এক কথায় বলি, কি দাঁড়ালো? আমরা দেখলাম কিভাবে কংক্রিটের একটা জন্মগত দুর্বলতাকে প্রেস-স্ট্রেসিংয়ের মাধ্যমে একটা সুপার পাওয়ারে বদলে দেওয়া হলো, আর তারপর প্রিকাস্ট আর কাস্ট ইন সিটু কংক্রিটকে এক টিমে এনে একটা অসম্ভব এফিশিয়েন্ট, ফাস্ট আর শক্তিশালী কনস্ট্রাকশন সিস্টেম তৈরি করা হলো। একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু বইয়ের পাতা বা পরীক্ষার প্রশ্ন নয়। এটাই সেই টেকনোলজি যা দিয়ে আমাদের দেশের আধুনিক মেট্রো লাইন, বড় বড় ফ্লাইওভার তৈরি হচ্ছে। এই প্রিন্সিপালগুলো যত ভালোভাবে বোঝা যাবে, ততই আমরা ভবিষ্যতের জন্য আরও ফাস্ট, আরও সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করতে পারব। উদ্ভাবনের চাবিকাঠিটা কিন্তু এখানেই। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য। আমরা তো আরও দ্রুত আর আরও মজবুত পরিকাঠামোর দিকে এগোচ্ছি। তাহলে ভাবুন তো, নেক্সট জেনারেশনের কম্পোজিট মেটেরিয়ালগুলো আগামী দিনের মেগা স্ট্রাকচারগুলোকে ঠিক কতটা বদলে দিতে পারে।